দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ থেকে প্রথম যেটা রয়েছে আমাদের টেক্সটটা শাবলতলার মাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুব কম কথায় আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নিই। 1894 খ্রিস্টাব্দে তার জন্ম। 12ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার মুরাতিপুর গ্রামে। বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার অন্যতম সেরা উপন্যাস পথের পাঁচালী, তারপর অপরাজিতা, তারপর অপরাজিত, তারপর আরণ্যক, দৃষ্টিপ্রদীপ, একটার পর একটা তার উপন্যাসগুলো প্রকাশিত হয়েছে। চাঁদের পাহাড়, ইছামতি, এইরকম সুন্দর সুন্দর সব উপন্যাসগুলো তিনি একটার পর একটা আমাদের প্রকাশ করেছেন বাংলা সাহিত্যে। এগুলো প্রত্যেকটার একটা করে স্থান রয়েছে। আমাদের এই আলোচ্য শাবলতলার মাঠ, এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপলখণ্ড গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উপলখণ্ড, উপল শব্দের অর্থ হচ্ছে উপলখণ্ড, অর্থাৎ পাথরখণ্ড, প্রস্তরখণ্ড, উপলখণ্ড। যাই হোক, সেই গ্রন্থ থেকে নেওয়া, গল্পগ্রন্থ থেকে নেওয়া শাবলতলার মাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত। আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে দেখো প্রথম থেকে আলোচনা করি। খুব সুন্দর, সহজ সরল একটি গল্প এটি। অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন। গল্প কথক তিনি বলছেন যে অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম আমার পিসিমার বাড়ির দেশে। তাহলে শাবলতলার মাঠ কোথায়? সেটা হলো পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগেকার কথা। আজ থেকে 25-30 বছর আগে গল্পকথক যখন লিখছেন গল্পটা, সেই সময় বলছেন যে আমি দেখলাম অনেক দিন পর আজ, কিন্তু সেই জায়গাটা অর্থাৎ পিসিমার সেই বাড়ির দেশ, সেই পিসিমার ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, অর্থাৎ উচ্চ প্রাথমিক যে পাঠশালা ক্লাস 8 পর্যন্ত হয়, সেই উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম আজ থেকে 25-30 বছর আগেকার কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো। পিসিমা মারা যাওয়ার কারণে সেই গ্রামে আর কখনো যাওয়া হয়নি। যে কোনো লাইন ধরে যদি প্রশ্ন আসে লেখক আর কেন সেইখানে যাননি, তার মূল কারণ হচ্ছে পিসিমা মারা গেছেন, সেই কারণে। সেদিন আবার কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। এক বিশেষ কার্যের জন্য, আমরা পরে জানতে পারবো, এক বিশেষ কাজের জন্য গল্পকথক যাচ্ছিলেন। সেই কাজ উপলক্ষে তিনি গরুর গাড়িতে চড়ে যাচ্ছিলেন। যেতে যেতে শাবলতলার মাঠ তার চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে, এক বিরাট বড় কারখানা হচ্ছে। রেল লাইন বসেছে মাঠের উপর দিয়ে, রেল লাইন বসে গেছে, কারখানা হচ্ছে, রেল লাইন বসছে, বড় রেল লাইন। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। ধরো আমাদের যদি দেখা কোনো একটা মাঠ, আমরা যখন সেই মাঠটা ফাঁকা মাঠ ছিল, সেই মাঠটা আমাদের যদি দেখা থাকে এবং পরবর্তীতে যদি এই পরিবর্তনটা আসে, যেখানে এইরকম একটা অবস্থা, রেল লাইন বসছে, বিরাট কলকারখানা হচ্ছে, তারপর যন্ত্রপাতি, লোহা লক্কর, মানুষ, লোকজন, কুলি মজুরের ভিড়, আমরা সবাই অবাক হব। ঠিক একইভাবে গল্পকথক, তার কাছে এই ব্যাপারটাকে একটা বিরাট ব্যাপার মনে হয়েছে। চালাঘর ও তাঁবু চারিধারে, চালাঘর ও তাঁবু চারধারে রয়েছে। ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। ইঞ্জিনিয়ার তাদের যে কাজ, তারা সেই সমস্ত কাজগুলো করছেন। ওভারসিয়ার এসেছেন, ওভারসিয়ার অর্থাৎ তত্ত্বাবধানকারী, যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি পাঞ্জাবি কন্ট্রাক্টর মোটর দাঁড়িয়ে রয়েছে। পাঞ্জাবি কন্ট্রাক্টর অর্থাৎ ঠিকাদার, সেই ঠিকাদারের মোটর দাঁড়িয়ে রয়েছে। তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে। ইট বোঝায়, কাঠ বোঝায়, লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে। সেখানে দেখা যাচ্ছে ইট বোঝায়, কাঠ বোঝায়, লরির ভিড় নতুন তৈরি সেই চওড়া রাস্তাগুলোর উপরে। আমরা শাবলতলার মাঠ পড়াচ্ছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। দেখো, লেখক অনেক দিন পর শাবলতলার মাঠ এসেছেন। যে শাবলতলার মাঠের সাথে লেখকের স্মৃতি জড়িয়ে রয়েছে, যেখানে তিনি বলছেন প্রায় 25-30 বছর আগে যে শাবলতলার মাঠকে তিনি দেখেছিলেন, আজ সেই শাবলতলার মাঠকে তিনি যখন দেখছেন অবাক হয়ে যাচ্ছেন। সেখানে কলকারখানা বসছে, সেখানে রেল লাইন বসছে, সেখানে কুলি মজুরের ভিড়, ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার, পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে আছে এবং সেখানে তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিক টেলিফোনে তার বসানো হচ্ছে, ইট বোঝায়, কাঠ বোঝায়, লরির ভিড়, রাস্তাগুলো সব চওড়া হবে, চুনের ধুলো, সিমেন্টের ধুলো উঠছে বাতাসে।
চুন সিমেন্টের ধুলো উড়ছে। এ কি হলো? গল্পকথক জানতে চাইছেন। আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যিই তা নেই, তার বদলে আছে কতকগুলো তাঁবুর সারি, কতগুলো তাঁবুর সারি, ইট খোলা, পাথুরে কয়লার স্তূপ, চুনের ঢিপি, কাঠের ঢিপি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে এবার তিনি জানাচ্ছেন যে কি করে তিনি এই শাবলতলার মাঠে আজ এতদিন পর এসে পৌঁছালেন। তিনি বলছেন, আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। আমাদের যে রেল লাইনের মধ্যে আমাদের মূলত ভারতবর্ষে যে সমস্ত রেল লাইনগুলো চলে তার মধ্যে আমাদের যেগুলো ইস্টার্ন যে রেলগাড়ি বা আমাদের যেগুলো মানে আমাদের যে রেলগাড়ির যে বিভিন্ন বিভাজন রয়েছে, আমাদের সাধারণভাবে আমরা যে রেলগাড়িগুলোতে চাপি তার যে আয়তন, এবং এটা তোমাদের আমি বলেছিলাম, তোমাদের হিমালয় দর্শন ওখানে আমরা পেয়েছিলাম এটা, এবং পাহাড়ি যে হিমালয়ান যে রেলগাড়িগুলো সেগুলো তুলনামূলক ছোট হয়। এবং এখানে যেটা বলছেন মার্টিনের রেলগাড়ি, এটা হচ্ছে ন্যারো গেজ রেলওয়ের যে রেলগাড়ি, খুব ছোট রেলগাড়ি। তোমরা এই মার্টিনের রেলগাড়ি নেটে সার্চ করে দেখতে পারো কেমন ছোট টাইপের যে রেলগাড়িগুলো হয়, সেই রেলগাড়িগুলো। সেই ছোট স্টেশনে একটা ছোট স্টেশন, সেই মার্টিন লাইনের একটা ছোট্ট রেল স্টেশন, মানে এই দিক দিয়ে ছোট্ট রেলগুলো যায়, সেই স্টেশনে গল্পকথক নামলেন। গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামের মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। দেখো, তিনি বলছেন বাড়ির গ্রামের পাশের একটি গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে যাচ্ছেন, নিজের মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে এসেছেন সেই পিসিমার বাড়ির যে গ্রাম তার সেই পাশের গ্রামে। রাস্তার ধারে পড়ে এই শাবলতলার মাঠ। শাবলতলার মাঠটা পড়ছে এই রাস্তার ধারেই, তিনি যে রাস্তা দিয়ে আসছিলেন। হঠাৎ দেখি এই অবস্থা তার, হঠাৎ করে শাবলতলার মাঠের এই অবস্থা তিনি দেখতে পেলেন। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? এটাই তো শাবলতলার মাঠ। হ্যাঁ বাবু। তখন তিনি জানতে চাচ্ছেন কি হচ্ছে এখানে। গাড়োয়ান বলছে, কি জানি বাবু, কলকারখানা বসছে বোধ হয়। কত দূর নিয়ে? মানে যেরকম আয়তন দেখা যাচ্ছে, গল্পকথক জানতে চেয়েছেন। বলছে, তা বাবু অনেক দূর নিয়ে। এবার তিনি কয়েকটা গ্রামের নাম বলছেন, ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। মনে রাখতে হবে কতটা নিয়ে এই শাবলতলার মাঠটার এই যে বর্তমান যে অবস্থাটা ঘটছে, কলকারখানা বসছে, রেল লাইন বসছে, এটা কতটা পর্যন্ত। গ্রামগুলো সব কোথায় জানতে চাইছেন গল্পকথক। গ্রামগুলো তাহলে কোথায়? এই যে গ্রামগুলো ছিল সেগুলোর কী অবস্থা? বলছে সব উঠিয়ে দিয়েছে। মনে পড়লো আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। এবার আমরা ওই ফ্ল্যাশব্যাকে পুরনো দিনের যে ঘটনা, সেই ঘটনায় ধীরে ধীরে আবার ফিরে যাব। এখানে গল্পকথক বর্তমান অবস্থায় তিনি ছিলেন। তিনি নিজের মেয়ের জন্য পাত্র দেখতে যাওয়ার সময় গরুর গাড়িতে করে যখন যাচ্ছিলেন, তখন সেই শাবলতলার মাঠকে দেখলেন, দেখে অবাক হলেন তার এই বর্তমান অবস্থা দেখে। এবং এবার মনে পড়ছে তার নিজের যখন 11 বছর বয়স ছিল, সেই 11 বছর বয়সের সময় একটি দুপুরবেলার দিন। আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারমশাইকে। তাহলে সেই উচ্চ প্রাথমিক যে বিদ্যালয় বা উচ্চ প্রাইমারি যে স্কুল, সেই স্কুল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের যিনি হেডমাস্টার, আমরা দেখো এখানে মনে পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। যাই হোক, এখন হেডমাস্টার এখানে বলেনি, পরে পেয়ে যাবো আমরা এই বিষয়টা। মনে পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে মনে পড়লো। তাহলে স্কুলের যিনি মাস্টারমশাই তার নামটা কি, এটাও মনে রাখতে হবে। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারি করছেন তা আমি বলতে পারবো না। আপার প্রাইমারি ইউপি, দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করছেন তা আমি বলতে পারবো না। তাহলে উমাচরণ মাস্টারমশাই কিন্তু তিনি হলেন এই দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তিনি কতদিন ধরে এখানে যে হেডমাস্টারি করছেন সেটা জানানি গল্পকথকের। গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তক্তা বসেছিল তার বাসা। আগেকার দিনের যেরকম অবস্থা ছিল, আগেকার দিনে স্কুল মাস্টারদের যে অবস্থা, তোমরা প্রত্যেকেই কম বেশি এই সমস্ত বিষয়গুলো জানো। তখন বেতন কম ছিল এবং এটাকে একরকম এই শিক্ষকতার যে বিষয়টাকে একরকম সমাজসেবামূলক কাজ, মানে স্বেচ্ছায় কাজ করা, অনেকে এই কাজটা করতে চাইতো না, ধরে নিয়ে এসে তাদেরকে কাজ করানো হতো।
এখনকার দিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তখন ছিল না। তো সেই সময় এরকম তিনি ওই স্কুলের হেডমাস্টারি করছেন। তার অবস্থা দেখো, গ্রামের রায় জমিদারদের এক ভাঙা কার্নিস রয়েছে, একটা বাড়ি মানে এক ভাঙা কার্নিস, তার কার্নিসও ভেঙে গেছে। সেই পায়রার বাসাওয়ালা একটা বৈঠকখানা রয়েছে সেখানে, তার কার্নিসগুলো ভেঙে গেছে। সেইখানে এক পাশে একটা সেকেলের তক্তাপোষ, সেই তক্তাপোষেই তিনি থাকতেন, এটাই তার বাসা। ঘর বলতে সেই ঘরের মধ্যে তক্তাপোষ ছিল। আর ঘরে কী কী ছিল দেখো, দেওয়ালে তার হুকো ঝুলতো, পেরেকের গায়ে দেওয়ালে একটি হুকো ঝুলতো, হুকো বুঝতেই পারছো। এবং বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরান মানে জামা, হালকা যে জামা, সেই জামাগুলোকে বলা হয়, মানে ঢিলা টাইপের যে জামাগুলো হয় সেই জামাগুলোকে পিরান মানেই জামা। এখানে অনেকটা সেই পাঞ্জাবি টাইপের সেই জামাগুলো, অদ্বিতীয় জামা, যেটা তিনি ধুতির সাথে পরতেন, ধুতির সাথে পরার যোগ্য যে জামাগুলো হয় সেই জামা ঝোলানো থাকতো। আর থাকতো তক্তাপোষের নিচে এক জোড়া কাঠের খড়ম, জুতো বলতে কাঠের খড়ম, একটি টিনের বিবর্ণ তোরঙ্গ বাক্স, রং ওঠা, বিবর্ণ রং নেই, বিবর্ণ, সেই জন্য একটি চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, চটের থলেতে যা তার টুকিটাকি জিনিস থাকতো। একখানা পাকা বাঁশের লাঠি ছিল, একটা পাকা বাঁশের লাঠি, এবং সেইটাই বেশি করে মনে আছে, যেটা মনে আছে সেটা হলো এক গাছা তেলে জলে পাকানো বেত, অর্থাৎ এই বেতগুলো ছাত্রছাত্রীদের জন্য। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন, তিনি বই লিখতেন। আমি তখন অল্প বয়স্ক, লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। এই একই বিষয় আমরা জ্ঞানচক্ষুতে পেয়েছি, এটা যেটা দশম শ্রেণীতে দুটো গল্পেই কিন্তু একজন লেখককে তুলে ধরা হচ্ছে, এখানেও সেই লেখক সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা চলছে। আমি তখন অল্প বয়স্ক, লেখক বা সাহিত্যিকদের যশগৌরব অর্থাৎ যশ, খ্যাতি, সেই খ্যাতি গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট, যে একজন লেখকের কতটা খ্যাতি, কীরকম সম্মান, আমি আর তখন জানা ছিল না। তবু মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুড়ুম বই পড়াতেন, দেখো ক্লাসের টেবিলের উপর পা তুলে দিয়ে গম্ভীরভাবে, আগেকার দিনের যে গুরুমশাইরা যেভাবে পড়াতেন একটা প্রচলিত আমাদের অনেকেরই ধারণাও রয়েছে, বা তোমরা প্রাইমারি স্কুলে যখন পড়তে সেই সময়, এখনকার দিনের মতো বলছি না, এখনকার দিনে তোমরাও পাবে না, আরও পূর্ববর্তী সময় অনেক একজন যথেষ্ট সিনিয়র টিচার তিনি পড়াতেন, এবং পড়াতেন খুব সুন্দর, সে নিয়ে কোনো সন্দেহ নেই, এবং একটা আলাদা রকমের একটা মাত্রা ছিল, যথেষ্ট বয়স্ক, এখনকার দিনের মতো কম বয়সের টিচারের সেসব হতো না, এসএসসি এসব নিয়োগ তো ছিল না, এবং সেই কারণে তারা ধুতি পাঞ্জাবি পড়া সমস্ত স্যাররা হতেন মূলত, এবং সেই কারণে তারা দেখো এখানে আমরা অনেক জায়গায় এই সমস্ত ঘটনাগুলো পাওয়া যায়, যে ক্লাসের টেবিলের উপর পা তুলে দিতেন এবং গম্ভীরভাবে তিনি পড়াতেন তিনি খুব সুন্দর, হয়তো এই যেটা এই বিষয়টা টেবিলের উপর পা তোলার ব্যাপারটা আলাদা, কিন্তু পড়াতেন খুব সুন্দর। এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন তার লেখা আক্কেল গুড়ুম বই পড়তেন, তার লেখা একটা বই, যে বইটার নাম দিয়েছিলেন আক্কেল গুড়ুম। আক্কেল গুড়ুম এটা একটা প্রবাদ, যেটার বিষয় হচ্ছে আক্কেল গুড়ুম হয়ে যাওয়া, মানে হতভম্ব অবস্থা, কি করব স্থির করতে না পারা, তাকে বলে আক্কেল গুড়ুম। তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় এবং প্রশংসা ভরা দৃষ্টিতে তার গুম্ফ মানে গোপ, ঠিক আছে, দীর্ঘ গোপযুক্ত বসন্তের দাগ আঁকা পৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। তার পৌঢ় একটা বয়স্ক যে মুখ, সেই মুখে বসন্তের দাগ ছিল, সেই দাগের দিকে তাকিয়ে থাকতাম, এবং আমাদের একটা বিস্ময় এবং প্রশংসা ভরা দৃষ্টিতে আমরা তাকাতাম সেই মাস্টারমশাইয়ের দিকে। তিনি যখন তার নিজের লেখা একটা বই, যেটা হচ্ছে আক্কেল গুড়ুম, সেটা পড়তেন। হ্যাঁ, তার বইয়ের নাম ছিল আক্কেল গুড়ুম। তিনি বলতেন প্রহসন, তিনি বলতেন এই বইটা হচ্ছে প্রহসন। প্রহসন তাকেই বলে, যেটা হাস্যরসাত্মক যে নাটক তাকে বলে প্রহসন, সেই প্রহসন। আমার যা বয়স তখন তাতে আক্কেল গুড়ুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না। তিনি বলতেন এটা একটা প্রহসন, বইটার নাম আক্কেল গুড়ুম, বলছে আমি একটাও মানে বুঝতে পারতাম না এই আক্কেল গুড়ুম শব্দটা বা প্রহসনটার। মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে, এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয়। ধরো আমাদের যেটা কি বলে সধবার একাদশী, বা আরও বেশ কিছু বই যেগুলো মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র যে প্রহসনগুলো লিখেছেন, সেখানে সেই সময়ের নব্য শিক্ষিত যে যুবকরা তারা ইংরেজি মুখে কথা বলে এবং মদ্যপান করে, সেই ছবি
সেই ছবি কিন্তু ওগুলোতে রয়েছে। সেই একই ছবি দেখো এই প্রহসনে কিন্তু রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে একটি ইংরেজি পড়া ছোকরা, সে কিন্তু তার যে চরিত্রটি, যেটি কিন্তু গল্পকথক বুঝতে পারতো যে ছোকরা কিন্তু ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা তিনি বলেছিলেন, উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, গিরিশচন্দ্র ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম গিরিশ ঘোষকে পণ্ডিত মশাই, অর্থাৎ সেই সময় গল্পকথকের যেরকম বয়স তিনি গিরিশ ঘোষকেও তিনি চিনতেন না। উমাচরণবাবু অনুকম্পার হাসি এসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? কী বা জানো, মানে কি জানো তোমরা? এখনো কিছুই জানো না। একটু যেন অনুকম্পার হাসি, একটু যেন দয়ার হাসি হেসে তিনি এইভাবে তিনি বলতেন যে গিরিশ ঘোষ তোমরা এটাও জানো না, এইভাবে একটু তিনি হাসিটা হাসতেন। আমি লজ্জায় চুপ করে থাকি, কি উত্তর দেব? যখন সত্যই জানি না গিরিশ ঘোষকে, নামও কোনো দিন শুনিনি, অর্থাৎ আমি তো সত্যিই নাম জানি না, শুনিনি কোনো দিন। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন, তিনি তার এই বইটি আমাদের কাছে বিক্রি করতেন এবং বিক্রি অনেক করেও ছিলেন। কিভাবে করতেন দেখো, প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুড়ুম ছিলই। প্রত্যেক ছাত্রের, তার কাছে যারা পড়তো তাদের কাছে আক্কেল গুড়ুম একটা করে যেতই। তার বিক্রি করার পদ্ধতিটি দেখো, মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা, নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। অর্থাৎ 7 আনা বাকি থাকলেই তিনি এই বইটি দিয়ে দিতেন। একদিন কি হলো, এইভাবে গল্পকথকও একদিন বই পেয়েছিলেন। পিসিমা বললেন, হ্যাঁ রে মাইনে টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে? অর্থাৎ সেই দিনে তিনি 9 আনা পয়সা তার ফেরত পাওয়ার কথা ছিল, তিনি ওই 9 আনার বদলে বইটি দিয়ে দিয়েছিল। তিনি বললেন, তখন গল্পকথক বললেন, না পিসিমা, মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? তখন গল্পকথক বলল, আক্কেল গুড়ুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখো ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুড়ুম। কেষ্টর শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং, ঠিক আছে? কেষ্টর অর্থাৎ শ্রীকৃষ্ণের শতনাম এই বইটা যদি পাওয়া যায় নিয়ে আসতে, ওই বই ফিরিয়ে দিয়ে যায়। ওই আক্কেল গুড়ুম অর্থাৎ নামটাই শুনে পছন্দ হয়নি। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। ওইসব বাজে বই, কেষ্টর শতনাম এসব বই লেখেন না, এটা হচ্ছে প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছো? সে কে আবার? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই। দুর্গাপুরের লোক নাকি? অর্থাৎ দুর্গাপুরের লোক নাকি? এইভাবে তিনি পিসিমা বলছে। সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতো প্রহসন বই লেখেন, তিনিও এরকম প্রহসনের বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বললেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন। ফাজিল কোথাকার, অর্থাৎ বাচাল কোথাকার। এইভাবে একটার পর একটা কথা বলছিস। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কাল ওই বই ফেরত দিয়ে কেষ্টর শতনাম আনতে পারিস ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি, যা। এইভাবে পিসিমা সেদিন গল্পকথককে ওই বইটি আনতে বলেছিলেন। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। এরকম অনেক লেখকই পাওয়া যায় যারা প্রথম জীবনে স্কুল মাস্টারি করেছেন, পাশাপাশি লেখেওছেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা যখন মাস্টারমশাই এরকম বলছেন যে এরকম বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে এরকম স্কুল মাস্টারি করেছেন, তখন সেই কথা শুনে কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো, আপনার বয়স কত মাস্টারমশাই? আপনার কত বয়স? অর্থাৎ তার সন্দেহ হয়েছে। কেন রে? হ্যাঁ তাই বলছি, এমনি বলছি আর কি, সেই অর্থে এইভাবে তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাঁধছে কোথায়। খটকাটি হলো, কেন জিজ্ঞেস করেছে দেখো, বলছে এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন? অর্থাৎ ওই যে বলেছেন যে প্রথম জীবনে স্কুল মাস্টার ছিলেন, তাহলে এই কথাটি মনে হয়েছে যে এখন তো মাস্টারমশাইয়ের অনেক বয়স হয়ে গেল, তাহলে আর কখন গিয়ে তিনি বড় কাজ করবেন? আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, এটি কিন্তু সতু বলতো। ওরকম হয় না, ওইরকম মাস্টারমশাই পাওয়া যায় না। আমি বলতাম, কেন রে? বলছেন, তখন সতু বলতো, উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন? বোধহয় লেখেন, কবি মানুষ কিনা। অর্থাৎ আমরা কিন্তু এখানে আরেকটা মাঠের কথা পাচ্ছি, সাবলতলার মাঠের পাশাপাশি চালতে বাগানের মাঠ। উনি চালতে বাগানের মাঠের ধারে বসে কি রোজ কি করেন? বোধহয় লেখেন, কবি মানুষ কিনা। আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনমানে সন্ধ্যার মতো অন্ধকার।
তাহলে সেই চালতে বাগানে গেলাম যেখানে প্রাচীন আম, তেঁতুল প্রভৃতি গাছ রয়েছে, গাছের ছায়া রয়েছে। দিনমানে অর্থাৎ দিনের বেলাতেও সেখানে অন্ধকার, এত বড় বড় আম, তেঁতুল গাছ রয়েছে। অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়েই একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের উপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোকে চাপা দেওয়ার জন্য মাটির ঢেলা দেওয়া হয়েছে। আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উবুড় হয়ে কি লিখছেন, কখনো সামনে মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। এইরকমভাবে তিনি কখনো লিখছেন, কখনো আপন মনে হাসছেন, কখনো বিড়বিড় করে বকছেন, এইভাবে তিনি রয়েছেন। আবার সামনের দিকে চেয়ে কি ভাবছেন। সতু সসম্ভ্রমে চুপি চুপি বলল, খুব শ্রদ্ধার সাথে চুপি চুপি বলল, দেখলি কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। আর বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার সৌভাগ্য, দুর্লভ সৌভাগ্য ঘটলো। এরকম দুর্লভ যা সহজে দেখা যায় না, এরকম সৌভাগ্য ঘটলো। মনে আছে শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেলের গাছ। শেওড়া ঝোপের পাশে একটা বড় কয়েদবেলের গাছ ছিল। তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কয়েদবেল পড়েছিল। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের উপর লোভ দমন করেছিলাম। এই যে এত কয়েদবেল পড়েছিল অথচ গিয়ে পরে একটাও নিলাম না, এই যে লোভটাকে সংবরণ করেছিলাম, তার মূল কারণ হচ্ছে কবি দেখার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর উপর। গল্পকথকের মনে হতো উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স কত না 40। কারণ আমার মায়ের বড় ভাই অর্থাৎ আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন। এই থেকে ধারণা হয়েছিল যেহেতু বড় মামার বয়স 35, সেই কারণে তিনি দাদা বলছেন, তাহলে মাস্টারমশাইয়ের বয়স হতে পারে 40। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনি নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। এরপর উমাচরণ মাস্টারমশাই যখন পড়াতেন আমি আর অবাক হয়ে দেখতাম, একজন কবি বটে। উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না, তাহলে বয়স হয়তো বেশি হয়েছে, কিন্তু সত্যি তো কবি তো হতে পেরেছেন। এইভাবে তিনি লিখছেন। সারদাটা কিছু বোঝে না। সারদা একটু অতটা ভক্তির ভাবে সারদা কিন্তু দেখে না। বছর খানেক কাটলো। এইভাবে আমাদের বছর খানেক কাটলো। আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি। অর্থাৎ উচ্চ প্রাইমারি অর্থাৎ ক্লাস 8-এর পরীক্ষা দেওয়ার জন্য। তখন ক্লাস 8-এর পরীক্ষার একটা যথেষ্ট গুরুত্ব ছিল। এখন যদিও মাধ্যমিক আস্তে আস্তে একটা উঠে যাওয়ার মতো প্রক্রিয়া চলছে, এখন মাধ্যমিক যেরকম সেরকম তখন ক্লাস 8 পাস সার্টিফিকেটের একটা বিরাট ব্যাপার ছিল। তো আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। তিনি ওই যেখানে সেন্টার পড়েছে আর কি, সেই একই বিষয় উমাচরণ মাস্টারমশাই আমাদেরকে নিয়ে সেই রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। আমরা 4টি ছেলে পরীক্ষা দেব। তখনকার দিনের যে পড়াশোনা সেই অনুযায়ী বিষয় ঘটনা এগুলো দেখো। 4টি ছেলে, কিন্তু সবাই পৌঁছতে পারতো না, এত দূর পৌঁছতে পারতো না। এবং তখনকার দিনের যে পড়াশোনা অনুযায়ী এই ক্লাস 8 পাস এটাও একটা বিরাট ব্যাপার। তো 4টি ছেলে এই 8 পাস পরীক্ষা দেবে। মনে আছে তারা হচ্ছে চক্রবর্তীদের কানাই, আমি, সতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে। হেঁটে হেঁটে যাচ্ছে রানাঘাট। দুর্গাপুর থেকে বেরিয়ে সাবলতলার মাঠে যখন এসে পড়েছি তখন দুপুর গড়িয়ে গেছে, দুপুর পেরিয়ে গেছে। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। অপরাহ্ন অর্থাৎ বিকেলবেলার সেই কথাটি মনে আছে। তখন সাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর, প্রচুর রোদ সেখানে। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শেওড়া, ডাঁটা, বন তুলসীর জঙ্গল, বিভিন্ন গাছের কথা রয়েছে। যেহেতু একটা এখানে সাবলতলার মাঠ, সেখানে তো গাছ থাকবেই। মস্ত বড় এই মাঠের এখানে সেখানে কুল গাছ রয়েছে, শেওড়া গাছ রয়েছে, তারপর ডাঁটা গাছ রয়েছে, বন তুলসীর জঙ্গল রয়েছে। ধুধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো, বিরাট বড় মাঠ। সমুদ্র যেমন হয় সেই সমুদ্রের মতো তার আয়তন ছোট্ট কথকদের চোখে মনে হচ্ছে, এবং সেটা যেন ধুধু ফাঁকা। কুল কিনারা নেই কোনো দিকে। এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় 2 কোষ 2.5 কোষ। দুর্গাপুর থেকে এই যে সাবলতলার মাঠটা এসেছে, এইটা হেঁটে আসার এই দূরত্বটা বলছে 2 কোষ 2.5 ক্রোশ। মোটামুটি 1 ক্রোশ মানে 3.24 কিলোমিটার।
মানে 1 কোষ মানে প্রায় ওই 3.5 কাছাকাছি ধরো কিলোমিটারের মতো। তাহলে 2 কোষ মানে হচ্ছে 6 কিলোমিটার, 6 থেকে 7 কিলোমিটার, তাহলে আবার 2.5 কোষ মানে আরও বেশি। এইভাবে হিসাবটা ধরলে তোমরা বুঝতেই পারছো অনেকটা পথ। কাছাকাছি কোনো গ্রাম নেই এই মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে, একটা এরকম মাঠের যে রাস্তা হয়, সরু মাঠের রাস্তা দূরে কোন দিকে চলে গেছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদ্দে। আমরা সবাই ছেলে মানুষ, অর্থাৎ দুপুর গড়িয়ে গেছে কিন্তু একবারে বিকাল হয়নি, হয়তো সেই মাঠ বলে হয়তো সেই রোদটা কিন্তু অনেক বেশি লাগছে। অপরাহ্ন বেলা, আমরা পূর্বে অপরাহ্ন শব্দটাও পেলাম। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টারমশাই বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও, এতটা এসেছো তোমরা একটু গাছতলায় বসে নাও। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোচকা, তার মধ্যে আমাদের বই দপ্তর আছে। দেখো বইপত্র নিয়ে যাওয়া হচ্ছে বোচকা মানে একটা কোনো কিছুতে বেঁধে পরে নিয়ে যাচ্ছে, কোনো কাপড়ে বেঁধে বোচকা যেরকম নেয় সেই রকম। ব্যাগ এই সমস্ত সিস্টেম তখন এতটা আসেনি আর কি। কাপড়, গামছা ও কাঁথা আছে তার মধ্যে, সেই বোচকার মধ্যে। থাকতে হবে নাকি হোস্টেলে থাকতে হবে। আমরা বোচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টারমশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা, যেহেতু কুল গাছের তলায় বসেছে। সতু দেখে বলল, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাওয়ার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিল পুটলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে। আমি চাইতে গেলাম, কানাই বললেন নেই, অর্থাৎ কানাই দিল না। আমরা একটু পরে সবাই বোচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বনতুলসীর জঙ্গলে খেলা করতে লাগলাম। কি সুন্দর যে লাগছিল এই খোলা মাঠের মধ্যে খেলতে। ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়ায়। এত বড় মাঠের এত ফাঁকা জায়গার খেলার করবার সুযোগ কখনো পায়নি। ওদের কেমন লাগছিল জানি না, আমার মনে হচ্ছিল যেন কোনো এক নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি। রূপকথার জগৎ, চতুর্দিকে ফাঁকা একটা সুন্দর পরিবেশ, এবং সেই রূপকথার রাজ্যে তুলসী মঞ্জরির যে সুগন্ধ ভরা, একটা তুলসী গাছগুলোর যে মঞ্জরিগুলো যে ফুলগুলো হয়েছে তার মধ্যে একটা সুগন্ধ, সেই অপরাহ্নের বাতাসে যেন কোনো এক সুদূরের ইঙ্গিত, কোনো দূর একটা ইঙ্গিত দিচ্ছে তাদেরকে। অর্থাৎ একটা অনেক দূরে আমরা চলে এসেছি। যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উকি দেয়। আমার মনে অর্থাৎ দেশ দেখার একটা ইচ্ছা রয়েছে। আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব। ঝোপে ঝোপে শালিক পাখি দেখতে পাচ্ছি, ছাতারে পাখি অর্থাৎ ওই শালিক পাখির মতোই একরকমের দেখবে, রঙটা অতটা স্পষ্ট নয়, একটু ধূসর টাইপের হয়, আকৃতিটা ওই শালিক পাখির মতোই একটা পাখি, সেই ছাতারে পাখি। ছাতারে পাখি আগে ঘরে বাসা করতো না, এখন অনেক সময় ঘরে বাসা করে এই ছাতারে পাখি। এখানে ওখানে বেলে মাটিতে, বেলে জমিতে খেকশিয়ালের গর্ত, রাঙা বেলে কোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো, কলু চটকা, বিভিন্ন গাছের নাম বলা হচ্ছে। যেখানে সেখানে বিভিন্ন জায়গায় তো নামের পরিবর্তনও ঘটে গাছের। এখানে সেখানে বেলে মাটিতে দেখতে পাওয়া যাচ্ছে খেকশিয়ালের গর্ত পাওয়া যাচ্ছে। রাঙা কেলে কোড়া বলে যে গাছ, সেই ফুলের লতা জড়িয়ে জড়িয়ে উঠেছে একটা বুনো কলু চটকা আর তিত্তিরাজ গাছে। জনমানুষের বাস নেই। একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না। এই কলা গাছ, আম গাছ এগুলো মানুষ মূলত যেখানে থাকে সেখানে এই গাছগুলো বেশি হয় বা মানুষ এগুলোকে লাগায়, কিন্তু এইখানে এরকম জায়গায় এইসব গাছ নেই। তাহলে কোন গাছ নেই এটা একটু মনে রাখতে হবে। এই গাছ নেই, যেন এই জগতে মানুষের বাস নেই। শুধু বন ঝোপের শুকনো পাতার উপর দিয়ে মজমজ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও। লেখাপড়ার বিরক্তিকর বাধ্যকতা এখানে নেই এবং বাধ্যতা নেই। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিনরাতব্যাপী খেলার এবং অবকাশের মধ্যে ওর স্থান নেই আদেও। তাহলে উমাচরণ মাস্টারমশাই তিনি হচ্ছেন পুরানো, অর্থাৎ তিনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, সেই একঘেয়ে পড়ানো। বালকের পক্ষে এটা মহা বিরক্তিকর এটা, কিন্তু এই জগতে, এই নতুন জগৎ, এটা মুক্তির জগৎ, এটা উদাস মুক্তির জগৎ। এখানে দিন রাত ব্যাপী খেলা, এখানে বিরামের কোনো ব্যাপার নেই তিনি বলতে চাইছেন। বেলা পড়ে এসেছে, হঠাৎ সতু বললে, হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে? আমি বললাম, কেন কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখছি নে, মানে বেশ কয়েকক্ষণ তো দেখছি না, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার উপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না? আবার আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা, এই তো বেশ আছি। মনে হচ্ছিল যে আর গাড়ি ধরে কি করব, এত সুন্দর একটা জায়গা, খোলা জায়গার মধ্যে আমরা আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। উচ্চ প্রাইমারি যে পরীক্ষা তার যে ভয়,
তার মধ্যে কী জন্য যাব? ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল, অর্থাৎ ইন্সপেক্টর যিনি ইন্সপেকশনে এসেছিলেন তিনি বলে দিয়ে গিয়েছিলেন যে রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল, অর্থাৎ তিনি আমাদের একটা ভয় খাইয়ে দিয়ে গেছেন। এরকমভাবে ছাত্রছাত্রীদের একটু সাবধান করে দেওয়া হয় যে তোমরা তো রানাঘাটে পরীক্ষা দিতে যাবে, সেখানে কিন্তু অনেক ঝামেলা রয়েছে, খাতায় লিখে পরীক্ষা হয়, মানে খাতায় লিখে পরীক্ষা দিতে হবে, গার্ড আছে অর্থাৎ পরীক্ষক তিনি দেখবেন কেউ দেখে লিখছে কি না, সেখানে ঘাড়ের উপর ঝুঁকে একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার উপায় নেই, বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে, মহকুমার হাকিম অর্থাৎ এসডিও সাহেবের কাছে নিয়ে গিয়ে জানাবে, তিনি জেলও দিতে পারেন, জরিমানাও করতে পারেন, একটু ফিসফাস করবার জো নেই, সেখানে কথাবার্তা বলা যাবে না। নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে। আবার একটা আমরা প্রবাদ পেলাম, এই নবমীর পাঠা, অর্থাৎ নবমীর পাঠা মানে প্রাণ ভয়ে ভীত, সেই প্রাণ ভয়ে ভীত পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে। কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের, এই একটা ছাত্র জীবনের সব থেকে ভয়ঙ্কর একটা দিক। সত্যি বলছি, সাবলতলার মাঠ দেখবার পরে, এখানে এসে এই 2 ঘন্টা ছুটোছুটি করে বেরানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। এইভাবে 2 ঘন্টা এই খোলা মাঠে ঘুরে বেড়ার মধ্যে মনে হয়েছে যেন এটাই জীবন, এটাই প্রকৃত জীবন। তা হচ্ছে এইরকম বিশাল মুক্ত বনময় ধুলিভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা আর বেড়ানো। পরীক্ষা দিয়ে কী হবে? কানাই এসেও বললে, আমরা যাব কখন? মাস্টারমশাই কোথায়? সত্যিই তো, তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল। সতু ডাকতে লাগলো, ও মাস্টারমশাই, মাস্টারমশাই ডাকতে লাগলেন, কোনো সাড়া নেই। সতু ভীতু মুখে বলল, বাঘে নিয়ে গেল না কি রে? কানাই বলল, দূর, এখানে মানুষকে কেউ বাঘ থাকবে? না, নেই, তোকে বলেছে কানাই, ঠিক আছে। এবার বলছে, যেই এরকম বলেছে, দেখো কানাই বলছে, দূর, এখানে মানুষকে বাঘ থাকবে? তখন ও বলেছে, না, নেই, তোকে বলেছে। সতু বলছে, তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। আমার ওর মানে গল্পকথকের মূলত এখানে এই জায়গাটা খুব ভালো লেগেছে, খেলতেই ভালো লাগছে। এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বললো, শিগগির আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? মানে কিছু একটা ব্যাপার হয়ে গেছে এরকম ভেবেছে। কথা বলতে বলতে আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়লো এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চললো। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুচ ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন, এমনকি আপন মনে ফিকফিক করে হাসছেনও। যে কেউ দেখলে বলবে উন্মাদ, পাগল, বদ্ধ পাগল বলবে। অমন তন্ময় হয়ে, মানে এক মন হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি। অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। এইভাবে আপন মনে হাসছেন ওইরকম একটা জায়গায় বসে। সতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন, মাস্টারমশাই একজন আসল কবি। সতুর এই ব্যাপারটা খুবই ভালো লাগে, তিনি আবার মাস্টারমশাইকে প্রশংসা করছেন। সারদা ওর মতে মত দিয়ে বলল, ঠিক তাই, মাস্টারমশাই একজন কবি। কানাইও আমি কোনো কথা না বলে একদৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। কানাই এবং আমি, আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি ভাবতে লাগলাম। কানাই একটু পরে বললে, কিন্তু ভাই সন্ধে হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে, একটু কম। সে 2-1 আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে, একটু কাশলে। সতু চুপি বলে, এই আস্তে আস্তে করে কাশতে বলছে। সারদা বলে, হ্যাঁ আস্তে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধেবেলা, বাগে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পিছন ফিরে চাইলেন। সারদা বললে, আসুন মাস্টারমশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখনও অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুছিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। সেই শুকনো খাল থেকে তিনি উঠে এলেন, অপ্রতিভের হাসি এসে বললেন, তাই তো, বেলা গিয়েছে দেখছি, চলো চলো। তারপর পিছন দিকে চেয়ে বললেন, জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধ শ্রদ্ধা মিশ্রিত সুরে বললে, ওখানে কি করছিলেন মাস্টারমশাই? কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটায়, কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? খুব সুন্দর দৃশ্য বলছেন মাস্টারমশাই, একটা সুন্দর দৃশ্য, কবিতা লিখছিলেন সেই সুন্দর ফাঁকা মাঠে বসে। আমারও চোখে যে অপরাহ্নের এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে। মাস্টারমশাইয়ের কথার মধ্যে তার সাই পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। অর্থাৎ গল্পকথক তারও যে মনে ভালো লেগেছে এই মাঠটা এবং মাস্টারমশাইয়েরও ভালো লেগেছে, এই যে মিলটা, এটা দেখে তার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে।
মনে হলো যে আমারও তাহলে একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে মাস্টারমশাই উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? এই যে কোনো একটা জায়গা দেখে এক তো গল্পকথকের ভালো লেগেছিল, এই ভালো লাগাটাকে যে মাস্টারমশাই গুরুত্ব দিলেন, এই যে গুরুত্ব দিলেন, হয়তো সেই গুরুত্বটার কারণেই গল্পকথক হয়তো পরবর্তীতে লেখক হতে পেরেছিলেন। এই একটা বিষয় হতে পারে। তিনি নিজেও সেটা বুঝলেন না যে সে কত বড় শিক্ষকের কাজ করলেন তিনি। আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ। প্রায় 30-32 বছর আগের কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে, তাহলে উমাচরণ মাস্টারমশাইয়ের টাইটেল আমরা এতক্ষণ পরে পেলাম চক্রবর্তী বলে, কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি, অর্থাৎ তিনি বড় কোনো কবি হতে হয়তো পারেননি। তাতে কিছু আসে যায় না। যশ ভাগ্য, যশ খ্যাতি, এই ভাগ্য সকলের কি থাকে? সবার কি আর সম্মান খ্যাতি এগুলো হয়? আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা, সেই বাল্যকালের সেই বিকেলবেলার সেই কথা আবার মনে পড়ে গেল। আজ এতদিন পর যখন সাবলতলার সেই মাঠে এলাম, মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে যে সে সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। সেই যে মাঠ, সেই মাঠের সেই প্রকৃতি, সেই গাছপালা, সেই পাখি, আজ আর কিচ্ছু নেই। মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। যে সৌন্দর্য দেখে উমাচরণ মাস্টারমশাই সেখানে বসে কবিতা লিখতে বিভোর হয়ে গিয়েছিলেন, যে জায়গায় খেলতে সেই কবি আমাদের গল্পকথকের মন অনেক ভালো লেগেছিল, সেই জায়গাটা আজ সম্পূর্ণভাবে বদলে গেছে। উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে যেন কেমন করে উঠলো, এবং সেই প্রসঙ্গে উমাচরণ মাস্টারমশাইকে যেহেতু মনে পড়লো, তার জন্য মনটা একটু দুঃখ পেল এবং কেমন যেন একটা অনুভূতি লাভ করলেন। এই হলো খুব সহজ সরল একটি গল্প, সাবলতলার মাঠ। এক মাঠ যেটা সময়ের বিবর্তনে পাল্টে যায়, সেই মাঠের কথা এই গল্পের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জানালেন। পাশাপাশি একজন কবি, সেই কবি যিনি কিভাবে লিখেন এবং তার সেই অনুভূতি, সেই অনুভূতিরও প্রকাশ আমরা দেখলাম এই গল্পের মধ্য দিয়ে।